এই গল্প শ্যামপুর নামের একটি বিশাল রাজ্যের, যেখানে বাইরে থেকে সুখ সমৃদ্ধি দেখা গেলেও ভেতরে লুকিয়েছিল গভীর রহস্য। সেই রাজ্যের চক্রবর্তী সম্রাট রাজা পলাশ রায় আর রানী মায়াবতী। একদিন রানী মায়াবতীর দুই কন্যা হলো, বড় মেয়ে রাজকুমারী চন্দ্রাবতী আর ছোট মেয়ে রাজকুমারী চন্দ্ররেখা। তাদের জন্মের সময়ে সাধু তাদের ভবিষ্যৎবাণী করেছিলেন। হে শ্যামপুরের চক্রবর্তী সম্রাট রাজা পলাশ রায়, হে মহারানী মায়াবতী, আজ তোমাদের ঘরে যে দুই কন্যার জন্ম হয়েছে, তাদের জন্ম কোনো সাধারণ ঘটনা নয়। এই দুই কন্যার সঙ্গে জড়িয়ে আছে রাজ্যের ভাগ্য, জড়িয়ে আছে রক্ত, আগুন আর ধ্বংসের ছায়া। রাজা ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলেন, মহাত্মা, স্পষ্ট করে বলুন, আমার কন্যারা তো নিষ্পাপ শিশু, তাদের ভাগ্যে এমন ভয়ঙ্কর কথা কেন? সাধু গভীর নিঃশ্বাস ফেলে আবারও বলল, শুনুন মহারাজ, ভাগ্যের লেখা কেউ মুছতে পারে না, কেবল কিছু সময়ের জন্য এড়িয়ে যেতে পারে। তোমাদের জ্যেষ্ঠ কন্যা রাজকুমারী চন্দ্রাবতী, সে হবে আলো, সে হবে রক্ষা কবচ। তার বুদ্ধি, তার ধৈর্য আর ত্যাগ একদিন এই রাজ্যকে ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করবে। যখন শ্যামপুর ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়াবে, ঠিক তখনই এই কন্যাই হবে রাজ্যের শেষ আশ্রয়। কিন্তু আপনাদের কনিষ্ঠ কন্যা রাজকুমারী চন্দ্ররেখা, তার ভাগ্য ভিন্ন। তার জীবনে রয়েছে অন্ধকার, তার ভালোবাসা আগুন ডেকে আনবে, তার বিয়ে, তার সিদ্ধান্ত, তার কষ্ট, সবকিছু মিলেই একদিন এই রাজ্যকে ধ্বংসের পথে নিয়ে যাবে। এই কথা শুনে রানী ভয়ে কেঁপে উঠলেন। তিনি কান্না জড়ানো কণ্ঠে বললেন, মহাত্মা, সে তো আমারই গর্ভে জন্ম নেওয়া সন্তান। আমি কিভাবে বিশ্বাস করব আমার মেয়ে রাজ্য ধ্বংস করবে? মহারানী, আমি বিচারক নই, আমি কেবল ভাগ্যের বার্তাবাহক। চন্দ্ররেখা দোষী নয়, কিন্তু তার ভাগ্য নিষ্ঠুর। তাকে যে ভালোবাসবে সে বিশ্বাসঘাতক হবে, যাকে সে বিশ্বাস করবে সেই তাকে আগুনে ঠেলে দেবে। আর সেই আগুনের শিখা শুধু একটি জীবন নয়, একটি পুরো রাজ্যের ভাগ্য বদলে দেবে। রাজা ক্রুদ্ধ ও আতঙ্কিত হয়ে বললেন, তাহলে উপায় কি মহাত্মা? আমি কি হাত গুটিয়ে বসে থাকবো? সাধু শেষবারের মতো বলল, উপায় আছে, কিন্তু সেই উপায়ও যন্ত্রণায় ভরা। যদি কনিষ্ঠ কন্যাকে রাজ্যের আলো থেকে দূরে রাখা যায়, যদি তাকে ভালোবাসা থেকে বঞ্চিত করা যায়, তাহলে হয়তো ভবিষ্যৎ কিছুদিনের জন্য থেমে থাকবে। কিন্তু মনে রাখবেন মহারাজ, ভাগ্যকে যত বেশি শিকলে বাঁধবেন, সে তত ভয়ঙ্কর ভাবে মুক্তি চাইবে। এটা বলে সাধুটি সেখান থেকে চলে যায়। মহারাজ, আমি তো বুঝতেই পারছি না, আমাদের দুই মেয়ে তো কত নিষ্পাপ আর ছোট, এত ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী ওদের জীবনের সঙ্গে জড়িয়ে গেল। আমাদের কিছু করতেই হবে, আমরা কাউকে কিচ্ছু বলবো না। আর ছোট মেয়েটিকে রাজপ্রাসাদ থেকে দূরে এক কারাগারে রাখবো, যাতে ভবিষ্যৎবাণী সত্যি না হয়। কিন্তু আমার নিষ্পাপ মেয়ে কিভাবে কারাগারে থাকবে? আমাদের কাছে আর কোনো উপায় নেই রানী, আমরা আজকে ছোট রাজকুমারীকে কারাগারে রেখে দেব। এভাবেই সময় গড়িয়ে দেখতে দেখতে 17টি বছর কেটে যায়। এরই মাঝে লোকেরা ফিসফিস করে বলতে থাকে, আরে তুমি শুনেছ, রাজার এক মেয়ে কারাগারে বন্দি আর এক অন্য মেয়ে রাজপ্রাসাদের সব সুখ ভোগ করছে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ। এটা খুব দুঃখের কথা। মহারাজ কিভাবে তার দুই মেয়ের মধ্যে ভেদাভেদ করতে পারে? আমার মনে হচ্ছে মহারাজ নিশ্চয়ই কিছু লুকোচ্ছেন। চুপ করো, এ কথা যদি মহারাজের কানে যায় তাহলে আমাদের জিভ কেটে নেওয়া হবে। কিন্তু সত্য লুকিয়ে রাখাও তো পাপ। এই কথা শুনে ফেলে রাজকুমারী চন্দ্রাবতী। এটা কিভাবে হতে পারে? এক বোন কারাগারে বন্দি আর আমি আজ পর্যন্ত সেটা জানি না। বাবার কাছে এই সম্পর্কে আমার জানা উচিত। এটা বলেই চন্দ্রাবতী মহারাজের কাছে যেতে থাকে। মহারাজ, আজ আমি আপনার কন্যা হয়ে নয়, আজ আমি একজন সত্যের অনুসন্ধানী হয়ে দাঁড়িয়েছি। প্রাসাদের অন্ধকার করিডরে এমন কিছু কথা শুনেছি যা আমার ঘুম কেড়ে নিয়েছে। লোকেরা বলছে এই প্রাসাদে আমার এক বোন আছে, যাকে আলো থেকে দূরে রাখা হয়েছে। আপনি কি আমাকে বলবেন এই কথা কি সত্য?
চন্দ্রাবতী, কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। কিছু সত্য এমন যা জানলে হৃদয় ভেঙে যায়। হৃদয় ভাঙার ভয় দেখিয়ে সত্য লুকিয়ে রাখা যায় না মহারাজ। যদি আমার এক বোন থাকে তাহলে তাকে অস্বীকার করে আপনি আমাকে কিভাবে রাজ্যের ভবিষ্যৎ ভাবেন? হ্যাঁ, তোমার এক বোন আছে, তার নাম চন্দ্ররেখা। সে নির্দোষ, কিন্তু তার জন্মের সঙ্গে এমন ভবিষ্যৎ জড়িয়েছিল যা এই রাজ্যের জন্য ভয়ঙ্কর। একটা কথা শুনে আপনি আপনার নিজের মেয়েকে 17 বছর অন্ধকারে বন্দি রাখলেন। আমি শুধু বাবা নই, আমি একজন রাজ্যের রক্ষক। যদি আমি দুর্বল হতাম, আজ হয়তো শ্যামপুর ধ্বংস হয়ে যেত। আমি নিজের হৃদয়কে বলি দিয়েছি এই রাজ্যের জন্য। এই কথা বলে মহারাজ সেখান থেকে চলে যায়। আর এইদিকে কারাগারে দিদি, আজ কি দিন নাকি রাত আমি তো বুঝতেই পারি না। আমার শরীরটা ভারী হয়ে আসছে, মনে হচ্ছে আমি এখানেই মরে যাব। রাজকুমারী, আজ পূর্ণিমা, বাইরের আকাশে চাঁদ উঠেছে, কিন্তু আপনার কপালে চাঁদের আলো নেই। আমি কি এতটাই খারাপ? আমার জন্মটাই কি অপরাধ ছিল? আমি তো কখনো কারো ক্ষতি করিনি। আপনি দোষী নন রাজকুমারী, আপনার দোষ শুধু একটাই, আপনি সেই ভবিষ্যৎবাণীর শিকার। আমরা সবাই জানি আপনার সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু আমাদের মুখ বন্ধ। 17 বছর, 17 বছর আমি সূর্য দেখিনি। আমি কি মানুষ নই? আমার কি মুক্ত হয়ে বাঁচার অধিকার নেই? যদি কোনোদিন আমি মুক্ত হই, আমি কাউকে ঘৃণা করব না। আমি শুধু আলো দেখতে চাই। ঠিক আছে রাজকুমারী, এখন আমি যাই। এখানে বেশিক্ষণ থাকলে হয়তো আমার বিপদ হতে পারে। এটা বলেই দাসী সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ এগিয়ে গিয়ে সে বলে, হে ভগবান, এই মেয়েটির কপালটা বদলে দাও। একদিন রাতে রাজকুমারী চন্দ্রাবতী প্রাসাদের ছাদে হাঁটছিল। তখন সে কারো কান্না করা শব্দ শুনতে পায়। আরে, এত রাতে কান্নার শব্দ কোথা থেকে আসছে? আমাকে এটা দেখা উচিত। রাজকুমারী চন্দ্রাবতী শব্দের অনুসরণ করে রাজপ্রাসাদের দরজার সামনে চলে আসে। এই সময় প্রাসাদের বাইরে থেকে এই কান্নার স্বর কিভাবে আসে? আমার বাইরে যাওয়া উচিত নয়। যদি বাবা জানতে পারে তো অনেক রাগ করবে। তখন সে কারো কথা শুনতে পায়। তুমি যদি তোমার বোনের সত্যি জানতে চাও, তাহলে কালকে সকালে জঙ্গলের গুহায় চলে আসবে। ওখানে তুমি সব জানতে পারবে। এটা আবার কার কথা? আর আমার বোনের কি এমন সত্য আছে যেটা আমি গুহায় জানতে পারবো? আমাকে কালকেই সেখানেই যেতে হবে। এরপর সকাল হয়। রাজকুমারী চন্দ্রাবতী কাউকে কিচ্ছু না বলে চুপচাপ প্রাসাদ থেকে বেরিয়ে জঙ্গলের গুহার ওখানে পৌঁছে যায়। আমাকে তো এখানেই আসতে বলেছিল, কিন্তু এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে এর ভিতরে আমাকে যেতে হবে, তাহলে আমি সব কিছু জানতে পারবো। এটা বলে রাজকুমারী চন্দ্রাবতী গুহার ভিতরে যায়। গুহার ভিতরে চন্দ্রাবতী একটি সিন্দুক দেখতে পায়। আরে, এটা কি? এটা তো দেখছি একটা সিন্দুক। এই সিন্দুকের ভিতরে কি থাকতে পারে? নিশ্চয়ই কিছু আছে। এটা বলে রাজকুমারী চন্দ্রাবতী সিন্দুকটি খোলে আর সেখানে একটি চিঠি দেখতে পায়। সেখানে লেখা ছিল, তোমার বোন নির্দোষ, তার জীবন বিপদে আছে। তাকে কালকুটুরি থেকে বের করো, না হলে তোমাদের শ্যামপুর রাজ্য ধ্বংস হয়ে যাবে। না না, এমন হতে পারে না। আমার বোন নির্দোষ। আমি তাকে কালকুটুরি থেকে অবশ্যই বের করব। কত বছর হয়ে গেল আমি আমার বোনের সঙ্গে দেখা করিনি, কিন্তু এখন আর দেখা না করে আমি থাকতে পারবো না। এটা বলেই রাজকুমারী চন্দ্রাবতী প্রাসাদে ফিরে আসে আর রাতে কালকুঠুরির দিকে যেতে থাকে। রাজকুমারী, আপনি এদিকে কেন যাচ্ছেন? মহারাজ আপনাকে এদিকে আসতে বারণ করেছে। আজকে আমি আমার বোনের সঙ্গে দেখা করব, আর এই কথা তুমি মহারাজকে বলবে না, বুঝে গেছো? এইবার যাও এখান থেকে। এটা শুনে দাসী কিছুই বলে না আর চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর রাজকুমারী চন্দ্রাবতী কালকুঠুরির দিকে যেতে থাকে, যেখানে রাজকুমারী চন্দ্ররেখা কান্না করছিল। এই গল্পের পরবর্তী ঘটনাটি আমরা পরের পর্বে দেখিয়ে দেব। আর পরের পর্বটি দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।